হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন শিবুয়া আর্কের পর সবচেয়ে বড় আর্ক কালিং গেম আর্ক সম্বন্ধে, যেটা তোমরা জুজুৎসু কাইসেনের সিজন 3ও বলতে পারো। আর দেখো, যেহেতু এক একটা এপিসোড এক্সপ্লেন করলে কপিরাইট আসছে, তাই আমরা ঠিক করেছি যে এই সিজন 3টা কয়েকটা পার্টে ভাগ করে নেব এবং তারপরে আমরা সেই স্টোরিগুলো কভার করব। তাই এইটা একটু বড় বড় ভিডিও হতে চলেছে। এই এক একটা এপিসোড দেখার থেকে আমার মনে হয় যে এইভাবে এক একটা আর্ক দেখা ভালো, মানে তোমার পুরো সিজনটা একেবারে দেখে নেওয়া ভালো হবে। তাতে তোমাদের টাইমও বাঁচবে আর এপিসোডগুলো দেখার অপেক্ষাও করতে হবে না, আর বোর ফিলও হবে না। কেননা এক একটা এপিসোডে অনেকে বুঝতে পারে না, কিন্তু যখন এক একটা স্টোরি পুরো একটা ভিডিওতে কভার হয় তখন অনেকেই সেটা ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও তোমাদের দেখার মজাও পাবে এর সাথে। এই সিজন 3 মানে কালিং গেম আর্কে আমরা অনেক নতুন নতুন ক্যারেক্টারদেরও দেখতে পাবো আর অনেক কিছু জানতেও পারবো। তারপর এইটার পরেও আমরা সেই আইকনিক ফাইট ব্যাপারে জানতে পারবো, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো, আর সেটা হলো গোজো ভার্সেস সুকুনা এবং গোজোর মৃত্যু। তোমরা আমাকে বলো যে এইভাবে বড় বড় ভিডিও দেখবে নাকি সেই ওই ছোট ছোট ভিডিও টাইপেরই দেখবে। যাই হোক, তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের এই দুর্দান্ত ভিডিওটিকে, দ্য কালিং গেম আর্ক। তো দেখো, আমরা এই ভিডিওতে পুরো কালিং গেম আর্কসের স্টোরিটা কভার করব, আর বেস্ট ফাইটগুলো আমরা তোমাদের আলাদা এক একটা পার্ট হিসেবে দেখাতে থাকবো, যাতে তোমরা সেই ফাইটগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারো। তো কালিং গেম আর্কের শুরুতেই মেগুমি এসে ইউজিকে বলে যে কেনজাকু কালিং গেম শুরু করতে যাচ্ছে আর তার বোন বিপদে আছে। আর মেগুমির লিটারালি সাহায্যের ভিক্ষা চাইছিল ইউজির কাছ থেকে। আর তখনই ইউজির তার দাদুর কথা মনে পড়ে যে তুমি হলে এখন শক্তিশালী, তাই মানুষদের সাহায্য করো। তখন ইউজি কিছু ভাবে আর ইউটাকে বলে, সেনপাই, মেগুমিকে নিয়ে সুকুনা কিছু না কিছু প্ল্যান করছে। আমি জানি না যে কি করছে, কিন্তু কিছু না কিছু করছে। এমনিতেও আমি এখন সুকুনাতে কনভার্ট হব না, কেননা তখন তো 10টা আঙুল আমাকে একসাথে খাইয়ে দিয়েছিল বলে আমি সুকুনাতে চলে এসেছিলাম। কিন্তু এরপর যদি আমাকে বাকি 10টা আঙুল খাইয়েও দেয় তাহলেও আমার কিছু হবে না। কিন্তু তবুও আমি যদি সুকুনাতে পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে মারার জন্য দ্বিধাবোধ করবে না। তখন ইউতাও বলে, ঠিক আছে, আমি যেটা করতে পারবো সেই সব কিছুই আমি করব। এরপর মেগুমি সব প্ল্যান ইউজিকে বুঝিয়ে বলে যে সবার প্রথমে তারা মাস্টার তেঙ্গেনের কাছে যাবে, কেননা সেই একমাত্র যে বলতে পারবে নকল গেতো আসলে উদ্দেশ্য কি, আর সে এই সব কেন করছে, আর তার পরিবর্তন পদক্ষেপ কি হবে সেগুলোও তারা জানতে পারবে। এরপর ইউতা তেঙ্গেনের ব্যারিয়ারের ব্যাপারে বলে যে কিভাবে তেঙ্গেনের কাছে একটাই দরজা যায়, কিন্তু তার টম্বের বাইরে অনেকগুলো প্রায় 1000 দরজা আছে। আর তখনই ইউজি মেগুমিকে জিজ্ঞাসা করে যে নোবারার কি খবর, কারণ মাহিতোর সাথে ফাইটে নোবারা অলমোস্ট মারা গেছিল। তখন মেগুমি চুপ থাকে আর ইউজি তখন নিজেই বুঝে যায় যে কি হয়েছিল তার সাথে। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে চোজোও ছিল। আর তখন তারা 4 জন বাকি সর্সেরারের কাছে যায়। বাকি সর্সেরার মিন্স ইউকি আর মাকির কাছে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা মাকি, আর মাকি এখনো বেঁচে আছে। কিন্তু যখন তারা একসাথে মেলে তখন মাকি চোজোকে দেখে বলে, এই লোকটাকে। আর সেই সময় সবাই চুপ থাকে, কেননা তারা কিভাবে বলবে যে এই লোকটা ইউজিকে মারার জন্য এসেছিল। কিন্তু সেই সময় ইউজি নিজেই বলে ওঠে যে আপাতত তোমরা মেনে নাও যে এ আমার বড় ভাই। আর এটা শুনে চোজো শকড হয়ে যায় আর তার সাথে সাথে খুশিও হয়, কেননা এর আগে ইউজি কখনো তাকে বড় ভাই বলেইনি, কিন্তু এখন সে সবার সামনে বলে দিয়েছে। এরপর তারা সবাই মিলে তেঙ্গেনের টম্বের কাছে যেতে থাকে। আর যখন তারা সেই টম্বের ভেতরে ঢোকে তখন তারা দেখে যে সেখানে মানুষ তো দূরের কথা, কিছুই ছিল না, মানে সবকিছু খালি দেখাচ্ছিল। আর এইসব দেখে ইউকি এটা বলে যে এমনটা নয় যে এখানে কিছু নেই, আসলে এই জায়গায় আমাদের রিজেক্ট করে দিচ্ছে। এরপর ইউকি মনে মনে বলতে থাকে যে হতে পারে যে সবাইকে নয়, সে শুধু আমাকে রিজেক্ট করছে। এবার এটার কি মানে এটা আমরা ভিডিওর আগে জানতে পারবো, ঠিক আছে। কিন্তু যখন তারা আবার ফিরে যাচ্ছিল আর তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে, খুব শীঘ্রই চলে যাও, যেটা শুনে তারা সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকায়। আর তখন তারা দেখতে পায় মাস্টার তেঙ্গেনকে। এমনিতেও সে কখনো তাদের সাথে দেখা করেনি, কিন্তু সে সবার ব্যাপারে জানতো। তখন তেনজেন সবাইকে হ্যালো বলে, কিন্তু ইউকিকে হ্যালো বলে না,
যেটাতে ইউকি বলে তুমি আমাকে হ্যালো বললে না কেন তেনজিন। আর যেটা শুনে তেনজিন বলে এটা আমাদের প্রথম দেখা নয় তাই না। আর যখন ইউকি তেনজিনকে এটা জিজ্ঞাসা করে যে তোমার টম আমাদের রিজেক্ট করছে কেন, যেটাতে তেনজিন উত্তর দেয় যে আমি জানি না যে তোমরা কেনজাকুর সাথে যুক্ত আছো কি না, আফটারঅল আমি মানুষদের হৃদয়কে দেখতে পারি না বা পড়তেও পারি না। তখন ইউকি বলে কেনজাকু। সেই সময় তেনজিন এটা পরিষ্কার করে বলে যে তোমরা যাকে কামো বলছো বা নকল গেতো বলছো সে আর কেউ নয়, সে হলো কেনজাকু, যে গেতোর শরীর দখল করে রেখেছে। আর এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হতে থাকে। আর সেই কথাবার্তার মধ্যে আমরা এটা জানতে পারি যে তেনজিন এখন আগের তেনজিন নয়, কেননা রিকোর পর কোনো স্টার প্লাজমা ভেসেল সে আর পায়নি। আর সেই জন্য তার সেলফ অ্যাওয়ারনেস অ্যাজ আ ইন্ডিভিজুয়ালভাবে গায়েব হয়ে গেছে। আর এখন সে নিজেই ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন এই কথাটার মানে কি আমি তো বুঝতে পারলাম না, তবে হ্যাঁ সে নর্মাল মানুষ থেকে বা সর্সারার থেকে অনেক বেশি কিছু হয়ে গেছে। এরপর সব সর্সারার জিজ্ঞাসা করে যে কেনজাকুর উদ্দেশ্য কি, আর প্রিজন রিলাম কিভাবে খুলবে, আর কিভাবেই বা গোজো সেন্সেকে বাঁচানো যাবে, সেই সমস্ত কিছু তারা জিজ্ঞাসা করে। কিন্তু তেনজিন এগুলো বলার আগে তার একটা কন্ডিশন ছিল যে তাদের মধ্যে যে কোনো দুজনকে যেন তার প্রোটেকশনের জন্য থাকে এখানে। আর যখন তারা এর কারণ জিজ্ঞাসা করে তখন তেনজিন বলে কেনজাকু তার পেছনে পড়ে আছে আর সে পুরো হিউম্যান কাইন্ডের সাথে তাকে এক করতে চাইছে। আর এটা শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যেমনটা আমি আগেও তোমাদের বললাম যে তেনজিন এখন আলাদাই একটা লেভেলে চলে গেছে, আর সেই জন্য সে বলে এটা করা সম্ভব হয়ে গেছে আমার বিকশিত হওয়ার পর। কেননা বিকশিত হওয়ার পর তেনজিন এখন মানুষ থেকে বেশি কার্স স্পিরিট হয়ে গেছে। আর কেনজাকু তো কার্স স্পিরিট ম্যানিপুলেশন করতে পারে গেতোর বডিতে থাকার জন্য। আর এই কথাটা শোনার পর তো সবাই পুরো অবাক হয়ে যায়, বলতে পারো শক খেয়ে যায়, কারণ এখন তারা বুঝতে পারছিল যে কেন কেনজাকু গেতোর বডিকেই বেছে নিয়েছে কন্ট্রোল করার জন্য। আর তেনজিনের সাথে সাথে এটাও বলে যে কেনজাকু কালিং গেম শুরু করছে, কারণ তাকে আর হিউম্যান কাইন্ড একসাথে করার জন্য অনেক কার্স এনার্জির প্রয়োজন। আর সেই কার্স এনার্জি কেনজাকু সব সর্সারার থেকে নেবে বলে ঠিক করেছে যারা কালিং গেম খেলবে। আর যেহেতু কালিং গেমের সব সর্সারারদের ফাইট হবে, আর সেই সব ফাইট অনেক কার্স এনার্জি তৈরি হবে যেটা সব ফাইট থেকে বের হয়, আর সেটাই সে ব্যবহার করবে বলে ভাবছে। আর সেই সব কিছু শোনার পর ইউজি আবার তাকে জিজ্ঞাসা করে যে গোজো সেন্সেকে কিভাবে বাঁচাবো। তখন তেনজিন বলে প্রথমে তোমরা ডিসাইড করো যে কারা কারা আমাকে রক্ষা করার জন্য এখানে থাকবে। আর এতে ইউকি আর চোজো হ্যাঁ বলে দেয় যে তারা এখানে থাকবে। তখন তেনজিন থ্যাংক ইউ বলে আর কার্স এনার্জির সাহায্যে একটা জায়গা থেকে একটা কিউব বের করে, আর সেটা একদম প্রিজন রিলামের মতো দেখতে লাগছিল। আর এইটা হলো প্রিজন রিলামের পেছনের গেট, মানে তোমাদের ঘরে যেমন সামনে পেছনে দরজা থাকে, তো এটাও ঠিক সেই রকম। আর এটা দেখে তো সবাই অনেক খুশি হয়, তো তার সাথে সাথে অনেক অবাকও হয়ে যায়। আর তখন ইউজি বলে ওঠে যে তাহলে তো আমরা এই গেটটা খুলে গোজো সেন্সেকে বাইরে। আর তার কথা শেষ হওয়ার আগেই তেনজিন তাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলে না, যেহেতু কেনজাকুর কাছে প্রিজম রিলামের সামনের দিকেরটা আছে তাই সেই একমাত্র পেছনের গেটটা খুলতে পারবে। কিন্তু তেনজিন এটাও বলে যে জোর জবস্তি ভাবেও এটাকে খোলা যাবে শুধুমাত্র দুটো জিনিসের সাহায্যে, সেটা হলো ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন অ্যান্ড ব্ল্যাক রোপ। কেননা এই দুটো জিনিস এই যে কোনো কার্স টেকনিককে বাতিল করতে পারে আর সেটাকে অনেক এফেক্টিভ করতে পারে। আর তখনই বাকি সর্সারার বলে ওঠে যে এই দুটো অস্ত্র সাতোরু গোজো আগেই নষ্ট করে দিয়েছে। তখনই ইউকি জিজ্ঞাসা করে এর কোনো না কোনো তো রাস্তা আছে। তার উত্তর তেনজিন হ্যাঁ বলে, আর তাদের এঞ্জেল সম্বন্ধে বলে, মানে তার নাম হলো এঞ্জেল, যে 1000 বছর পুরনো সর্সারার, আর সেও এই কালিং গেমে পার্টিসিপেট করবে। তার নাম হলো হানা, আর তার কার্স টেকনিক হলো যে সে যে কোনো কার্স টেকনিককে নিভিয়ে ফেলা বা অকার্যকর করে তুলতে পারে, আর সেই এই প্রিজম রিলামের পেছনে গেটও খুলতে পারবে। আর এইসব কিছু বলার পর তেনজিন এরপর কালিং গেমের নিয়মগুলো বলতে থাকে, যাদের মধ্যে প্রথম নিয়ম হলো একটি কার্স টেকনিক জাগ্রত করার পরে
খেলোয়াড়কে 19 দিনের মধ্যে তাদের পছন্দের একটি যে কোনো লোককে কালিং গেমে আসতে পারে। আর 2 নম্বর নিয়ম হলো যে কোনো খেলোয়াড় পূর্ববর্তী নিয়ম ভঙ্গ করবে তার কার্স টেকনিক নিয়ে নেওয়া হবে। আর শোকর মতে এই জিনিসটার মানে হলো সঙ্গে সঙ্গে মৃত্যু। মানে যে সমস্ত রুল এখানে বলা হবে যদি তার মধ্যে কেউ একটাও নিয়ম ভাঙে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে, তার কার্স এনার্জিও শেষ করে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, মাকির এতে কোনো কিছু হবে না, কেননা তার ভেতর তো কোনো কার্স এনার্জিই নেই। এরপর 3 নম্বর নিয়ম হলো কেউ যদি কোনো কলোনিতে প্রবেশ করে তাহলে সেও কালিং গেমের সাথে যুক্ত হয়ে যাবে, মানে সেও প্লেয়ার হিসেবে গণনা করা হবে এই গেমে। 4 নম্বর নিয়ম হলো খেলোয়াড় অন্য খেলোয়াড়ের জীবন শেষ করে পয়েন্ট স্কোর করতে হবে, মানে যারা এই কালিং গেমে অংশগ্রহণ করবে তাদের অন্য প্লেয়ারদের মারতে হবে পয়েন্টস পাওয়ার জন্য। 5 নম্বর নিয়ম হলো পয়েন্ট গেম মাস্টার দ্বারা নির্ধারিত হবে এবং সে একজন খেলোয়াড়ের জীবনের মূল্য নির্দেশ করে। একটি সাধারণ নিয়ম হিসেবে সর্সেরারদের মূল্য 5 পয়েন্ট এবং নন সর্সেরারদের মূল্য 1 পয়েন্ট, মানে 5 পয়েন্ট পাওয়া যাবে কোনো সর্সেরারকে মারার পর আর 1 পয়েন্ট পাওয়া যাবে কোনো নন সর্সেরারকে মারার পর। আর নন সর্সেরার মানে হলো নর্মাল মানুষেরা। এরপর তিনজন এও বলে যে সব প্লেয়ারকে একটা করে শিকিগামিও দেওয়া হবে যার নাম কোগানে, যার মাধ্যমে তোমার আর গেম মাস্টারের কানেকশন থাকবে। যদি তোমার কোনো রিকোয়েস্ট বা কিছু বলতে হয় তাহলে তুমি সেই শিকিগামির সাহায্য নিতে পারবে, আর সেই গেম মাস্টারের যদি কোনো কিছু বলা হয় তাহলে সেও সেই শিকিগামির মাধ্যমেই তুমি জানতে পারবে। এরপর 6 নম্বর নিয়ম হলো একজন খেলোয়াড়ের নিজের জীবনের বিন্দু মূল্য বাদ দিয়ে খেলোয়াড়রা 100 পয়েন্ট খরচ করতে পারে খেলার মাস্টারের সাথে আলোচনা করার পর একটি নতুন নিয়ম যোগ করার জন্য। মানে অনেককে মারার পর কোনো প্লেয়ার যদি 100 পয়েন্ট বা তার বেশি পয়েন্ট কালেক্ট করে নেয় তাহলে সে সেই 100 পয়েন্টে দিয়ে গেম মাস্টারের সাহায্যে কোনো নতুন নিয়ম অ্যাড করতে পারবে। আর এটা শোনার পর তো সবাই হতাশ হয়ে পড়ে যায়, কেননা এই নিয়মের জায়গায় যদি এমন হতো যে তারা কোনো নিয়মকে বাতিল করতে পারতো তাহলে সেটা বেশি ভালো হবে। কিন্তু তখন মেগুমি বলে তাহলে আমরা নতুন নিয়ম অ্যাড করে আগের নিয়মগুলোকে বাতিল করতে পারবো। এরপর 7 নম্বর নিয়ম হলো পূর্ববর্তী নিয়ম অনুসারে গেম মাস্টারকে অবশ্যই যে কোনো প্রস্তাবিত নতুন নিয়ম মেনে নিতে হবে যদি না কালিং গেমের ওপর একটি চিহ্নিত এবং দীর্ঘস্থায়ী প্রভাব না ফেলে। মানে যে কোনো নতুন নিয়ম সর্সেরার নিয়ে আসবে সেই নিয়ম গেম মাস্টার প্রথমে চেক করবে যে এই নিয়ম আগের নিয়মগুলো কি কোনোভাবে কি বাতিল করছে বা কোনো এফেক্ট দিচ্ছে, আর যদি সেই রকম কোনো এফেক্ট না ফেলে তাহলে আগের রুলগুলোতে তাহলে সেই নতুন নিয়মকে অ্যাকসেপ্ট করে নেবে। আর এটা শুনে সবাই আবার হতাশ হয়ে পড়ে, কেননা পুরনো কোনো নিয়মকে বাতিল করা যাবে না, নতুন নিয়ম দিয়ে সেই পুরনো নিয়মকে সরানো যাবে না, তাহলে এখন কি করব? আর তখন তেনজিন এটাও বলে যে এই সব নিয়ম কেনজাকুর ওপরেও লাগু হবে, সেও এই নিয়মের বাইরে যাবে না। এরপর আমাদের বলা হয় 8 এবং শেষ নিয়ম, যে যদি একজন খেলোয়াড়ের স্কোর 19 দিনের জন্য একই থাকে তাহলে সেই খেলোয়াড়ের কার্স টেকনিক শেষ করে দেওয়া হবে, মানে তাকে মেরে দেওয়া হবে। যেটা শুনে ইউজি ভাবতে থাকে যে তাহলে তো মানুষদেরকে মারতেই হবে, কিন্তু মেগুমির কাছে কিছু আইডিয়া আছে যার কারণে ইউজিকে এইসব কিছু করতে হবে না। এইসব কিছু শোনার পর তারা ডিসাইড করে যে ইউকিয়া তোজো তেনজেনকে রক্ষা করার জন্য এখানেই থাকবে আর মাকি জেনিন মেনশনে যাবে যেখান থেকে সে কার্স টুল কালেক্ট করতে পারে। ইউতা একটা আলাদা কলোনিতে যাবে যেখানে এরা সবাই একে অপরকে না মারতে পারে, আর বাকি ইউজি আর মেগুমি যাচ্ছে হাকারির কাছে তাকে জয়েন করানোর জন্য, আর সে হলো সাসপেন্ডেড 3rd ইয়ার স্টুডেন্ট। আর যখন তারা চলে যাচ্ছিল তখন তেনজিন তাদের বলে খেয়াল রাখবে তোমরা যখন কলোনিতে প্রবেশ করবে সেখানে কোনো নেটওয়ার্ক আসে না। আর এটা শুনে ইউজি আর ইউতা দুজনেই অবাক হয়ে যায়, কেননা ইউজি বলেছিল যে আমি যদি সুকুনাতে কনভার্ট হয়ে যায় তাহলে তুমি আমাকে মেরে দেবে সেখানে, আর যদি তারা একসাথে না থাকে তাহলে ইউজি যদি সুকুনাতে কনভার্ট হয়ে যায় তাহলে ইউতা কিভাবে যাবে ইউজির কাছে।
কিন্তু তখন মেগুমি বলে, আরে কোনো সমস্যা হবে না, আমি ঠিক থাকবো। আর এমনিতেও তুমি যদি আমাকে মেরেও দাও তাহলে সুকুনাকে বলবে যে যেন তোমাকেও মেরে দেয়। এরপর তারা সবাই সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সিন চেঞ্জ চলে আমরা দেখতে পাই যে হায়ার আপসের অর্ডারে প্রিন্সিপাল ইয়াগাকে মেরে দেয়, কারণ প্রিন্সিপাল ইয়াগা একমাত্র একজনই আছে যে পুরো জুজুৎসু ওয়ার্ল্ডে যে কোনো সেলফ ইন্ডিপেন্ডেন্ট জিনিসকে তৈরি করতে পারে, যেমন পান্ডা। যারা জানে না আমি তাদের বলে দিই যে পান্ডাকে প্রিন্সিপাল ইয়াগাই তৈরি করেছিল। আর হায়ার আপসদের সবসময় ভয় থাকে যে তাদের চেয়ে শক্তিশালী যাতে কেউ না হয়, আর প্রিন্সিপাল ইয়াগা যদি পান্ডার মতো আরও কয়েকজনকে বানিয়ে দেয় তাহলে সেই অনেক শক্তিশালী হয়ে যাবে। কিন্তু এখন থেকে একটা প্রশ্ন তোমাদের ভিতর আসতেই পারে যে তাকে এখন কেন মারা হচ্ছে, আগে কেন মারা হয়নি? কেননা পান্ডা তো আগেই তৈরি হয়ে গেছিল। আর এর একটাই কারণ হলো সাতোরু গোজো। কেননা যতক্ষণ সাতোরু গোজো এখানে ছিল, মানে সিল্ড হওয়ার আগে, এখানে শুধু সাতোরুর গোজোর কথাই চলতো। কেননা গোজোকে দেখেই সবার অবস্থা খারাপ হয়ে যেত, মানে সবার ফেটে যেত আর কি। আর প্রিন্সিপাল ইয়াগা ছিল গোজোর মাস্টার, তাই মাস্টারকে যদি তার সামনেই মেরে দেয় তাহলে কেউ বেঁচে থাকবে তোমার মনে হয়? এরপর সিন চেঞ্জ হলে আমাদের মাকি আর জেনিন ক্ল্যানের ফাইট দেখানো হয়। আর এখানে মাকি আলাদাই একটা ফর্মে চলে আসে, সে পুরো তোজির মতো পুরো ফাইট করতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের দেখানো হয় ইউজি আর মেগুমিকে, যারা হাকারি মানে সাসপেন্ডেড থার্ড ইয়ার স্টুডেন্টকে আবার জয়েন করার জন্য বলতে আসে, সাতোরু গোজোকে বাঁচানোর জন্য আর কালিং গেমকে শেষ করার জন্য। আর তাদেরকে আগেই তেনজিন বলে দিয়েই যে হাকারি গ্যামলিং ম্যাচেসের সাথে যুক্ত থাকে, আর সেই ম্যাচ অর্গানাইজড করে পয়সা ইনকাম করে। আর এটা সে কোনো বিল্ডিংয়ের পার্কিংয়ের জায়গায় বসে বেআইনিভাবে করে। আর যখন তারা বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছিল তখন মেগুমি বলে আমাদের ড্রেস চেঞ্জ করে নেওয়া উচিত, কেননা যদি হাকারি জানতে পারে যে আমরা জুজুৎসু হাই থেকে এসেছি তাহলে সে নয়তো নিজে পালাবে, না হলে আমাদের পালাতে হবে। তখন ইউজি জিজ্ঞাসা করে এমনটা কেন? মেগুমি বলে হাকারির সাথে হায়ার আপসদের কোনো ঝামেলা হয়ে গেছিল, আর তাই তাকে জুজুৎসু হাই থেকে সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। ইউতাও মেগুমি আর ইউজিকে একবার বলেছিল যে সঠিক সময় হাকারি তার থেকেও নাকি স্ট্রং হয়ে যেত, তাই তারা দুজনেই বিশাল স্ট্রং। আর তারা যদি পার্কিং লটে গিয়েও যদি বলে আমরা হাকারির সাথে দেখা করতে এসেছি তাহলে তারা আমাদেরকে সন্দেহ করতে পারে, তাই আমাদের মধ্যে কেউ ফাইটে যোগ দেবে আর আরেকজন হাকারির কাছে গিয়ে তাকে সব কিছু খুলে বলবে। আর যে ম্যাচে অংশগ্রহণ করবে সে হলো ইউজি। আর অবাকজনকভাবে ইউজির প্রথম অপোনেন্ট ছিল পান্ডা, যেটা দেখে দুজনেই হাসতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের প্রথমবার হাকারিকে দেখানো হয়, আর সে আরও একজন থার্ড ইয়ার স্টুডেন্টের সাথে বসেছিল। আর যখনই ইউজি আর পান্ডার ফাইট শুরু হয় তখন হাকারি বলে অডিয়েন্স অতটাও এক্সাইটেড নেই, আমি বুঝতে পারছি। যেটা শুনে হোশি মানে সেই থার্ড ইয়ার স্টুডেন্ট বলে কেন, এমনটা কেন? তখন হাকারি বলে এই ম্যাচে কোনো লাক কাজ করবে না, কেননা এই ম্যাচে কে জিতবে সেটা আগে থেকেই বলা যাবে, কারণ পান্ডাকে অনেক কম সর্সারার আছে যে তাকে হারাতে পারবে। কিন্তু যখন হোশি টিভিতে সেই ম্যাচ দেখে আর বলে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে, আর তখন হাকারিও দেখে অবাক হয়ে যায়, কেননা তাদের দুজনের এই ফাইট হচ্ছিল সেই ফাইটে ইউজির পাল্লাই ভারিয়েছিল। আর এখনও তারা দুজন ফাইট করতে করতে কথা বলতে থাকে। আর যেহেতু পান্ডার ব্যাপারে হাকারি জানতো, কেননা সে একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল, তাই সে ভাবে যে ইউজিকে জিতিয়ে দিই, কেননা ইউজির ব্যাপারে হাকারি কিছুই জানে না। আর তখন পান্ডা হারার অ্যাক্টিং করে আর তাদের এই প্ল্যান কাজও করে। তখনই হাকারির কল আসে তার লোকেদের কাছে আর বলে যে ইউজিকে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দাও, কেননা সে পরের সব ম্যাচ জিততে চলেছে। তখন হাকারির লোকটা ইয়েস বলে আর হাকারিকে জিজ্ঞাসা করে যে ইউজির সাথে যে ছেলেটা এসেছিল তার সাথে কি করব। আর তখনই আমরা দেখতে পাই যে তার কাছে একটা ছায়া বের হতে থাকে মেগুমি। এরপর হাকারি বলে অ্যালার্ট থাকো, হোশিও আছে তার উপর নজর রাখার জন্য। আর সে অনেক সময় পর অনেক এক্সাইটেড ফিল করছে হাকারি এখন। এরপর পান্ডা আর মেগুমি দুজনে দেখা করে আর তারা ডিসাইড করে যে যতক্ষণ না ইউজি হাকারির সাথে দেখা করে ততক্ষণ আমরা যতজনকে পারবো মেরে দেবো।
আর হাকারি এবং ইউজির মধ্যে যে কথাবার্তা হবে সেই সময় যাতে কোনো লোক সেই ঘরে না যেতে পারে। আর আমাদের প্ল্যান যদি তারা জেনেও যায় তবুও সেই ঘরের কাছে তারা যেন পৌঁছাতে না পারে। এরপর পান্ডা বলে যে আমি যখন এখানে এসেছিলাম হাকারির সাথে দেখা করতে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এমনিতেও সে জানে যে হাকারি কোথায় থাকে, সে সবসময় মনিটরিং রুমে থাকে, কিন্তু যখন সে চেষ্টা করছিল সেই ঘরে যাবার তখন সেই ঘরের কাছেও যেতে পারছিল না। সে দৌড়াচ্ছিল বা হাঁটছিল কিন্তু তবুও তার কাছে যেতেই পারছিল না, তার থেকে সেই দরজার দূরত্ব কমই হচ্ছিল না। আর এরপর যেহেতু হাকারি নিজে ইউজির সাথে দেখা করবে তাই এখানে কোনো সমস্যা হবে না। আর পান্ডা ও মেগুমি একে একে হাকারি সব লোকেদের মারতে থাকে আর সবাইকে মারার পর তারা বিল্ডিংয়ের ছাদে চলে আসে। আর তারপর তারা ছাদে গিয়ে বলে যে তারা এখন ছাদে আসার রাস্তাও বন্ধ করে দেবে, যার ফলে কেউ যদি উঠেও যায় তাহলে এখানে আসতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ করে হোশি সেখানে চলে আসে আর তাদের দুজনকে দেখে নেয়। আর সে পান্ডাকে মেগুমির সাথে দেখে বুঝে যায় যে পান্ডা, মেগুমি আর ইউজি তিনজনে একসাথে আছে আর জুৎসু হাই থেকে এসেছে এরা। আর তখনই হোশি সঙ্গে সঙ্গে তার ফোন বের করে হাকারির সাথে কন্ট্যাক্ট করার কথা ভাবে। আর এটা আটকানোর জন্য মেগুমি সঙ্গে সঙ্গে তার ডিভাইন ডগ দিয়ে তার উপর অ্যাট্যাক করে দেয়। আর হ্যাঁ, আমি তোমাদের বলে দিচ্ছি এটা মেয়ে না, এটা ছেলে। কিন্তু তখন হঠাৎ করে মেগুমির ডিভাইন ডগ হোশির থেকে দূরে গিয়ে মেগুমির কাছেই অ্যাটাচ হয়ে যায় আর সেই সময় হোশির ফোনও পড়ে যায়। আর যার কারণে সে হাকারির রুমের দিকে দৌড়াতে থাকে তাকে এখানে কি চলছে সেই সব বলার জন্য। আর তাকে আটকানোর জন্য পান্ডা পুরো চেষ্টা করে, তাকে বলতে থাকে যে আমরা তোমাদের শত্রু নই, আমরা তো শুধু তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর হোশি তার কোনো কথাই বিশ্বাস করে না। আর তখনই মেগুমি তার ডিভাইন ডগকে সেই ঘরের দরজার সামনে গিয়ে নিয়ে চলে আসে, কিন্তু তখন হোশি দাঁড়িয়ে যায়। আর সেই সময় মেগুমি বুঝে যায় যে ডিভাইন ডগ যেমন হোশির কাছে যেতে পারবে না ঠিক তেমনই হোশিও ডিভাইন ডগের কাছে যেতে পারবে না। কিন্তু তখনই তার একটা অদ্ভুত জিনিস ঘটে, মেগুমি তখন ডিভাইন ডগের কাছে চলে আসে। আর এটা দেখে মেগুমি নিজেও বুঝতে পারে না যে হোশির কার্স টেকনিক আসলে কি। আর তখনই আমাদের দেখানো হয় যে পান্ডার উপর একটা মার্ক আছে যেটা হোশি লাগিয়ে দিয়েছিল। তখনই সিন চলে আমাদের হাকারি আর ইউজিকে দেখানো হয়, যেখানে হাকারি ইউজিকে গ্যামলিং ফাইট সম্বন্ধে বলতে থাকে, কিন্তু সেই সময় হাকারির ফোন রিং করতে থাকে আর সে তখন সেই ফোন রিসিভ করে না, সে শুধু দেখে যে কে করেছে। আর তখন আবার ইউজির সাথে কথা বলতে শুরু করে দেয় আর তখন ইউজিকে ড্রিঙ্ক খাওয়ার জন্য বলে, কিন্তু ইউজি না করে দেয় কারণ তার বয়সও হয়নি আর সে এইসব খাওয়ার অভ্যাসও ছিল না। আর যার উত্তরে হাকারিও বলে তুমি কি জানো সাতুরু গোজো এইসব খায় না? আর তখন ইউজি বলে সাতুরু গোজো কে? আর সে কিছু বলার আগেই হাকারি তাকে থামিয়ে দেয় আর বলে এমনটা হতেই পারে না যে কোনো সর্সারার গোজো সম্পর্কে কাউকে চেনে না, তুমি গোজোকে চেনার অ্যাক্টিং করছো কেন? আর এটা শুনে ইউজি ঘামতে থাকে। আর এরপর হাকারি তাকে বলে তুমি কি জুৎসু হাই থেকে এসেছো? আর ইউজি কিছু বলার আগেই হাকারি তার উপর অ্যাট্যাক করে দেয়। আর একটু আগেই হাকারির কাছে যে কলটা এসেছিল সেটা হোশির কল ছিল, আর হোশির কল মানেই এমার্জেন্সি। আর সেই জন্য হাকারি ইউজিকে এমন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছিল। আর যেহেতু ইউজি জানে যে হাকারির সাথে লড়াই করতে পারবে না, কেননা হাকারিকে প্রয়োজন তাদের, তো তাই সে বারবার হাকারিকে তার কথা শোনার জন্য বলে, কিন্তু হাকারি তার কোনো কথাই শোনে না। আর এই একই সমস্যা বাইরে তিনজনের সাথেও হচ্ছিল, মানে হোশি, পান্ডা আর মেগুমির কথাই শুনতে চাইছিল না। প্রথমত হোশি তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের হাকারির সাহায্য দরকার, আর যদি দরকারও পড়ে তবু সে সাহায্য করতে চায় না, কেননা জুৎসু হাইতে তাদের ছেড়ে দিয়েছিল। কিন্তু এখানে মেগুমি বলে যে আমরা জুৎসু হাই থেকে নেই, কিন্তু তবুও হোশি তাদের কথা শুনতে চায় না। তখন হোশি তাদের জিজ্ঞাসা করে যে তোমাদের আর হায়ার আপসদের কি মধ্যে কি হয়েছিল? তখন পান্ডা বলে হায়ার আপ জুৎসুতে কি হবে না সে সব কিছু তারাই ঠিক করে, মানে তাদেরই সব চলে জুৎসুতে, আর সেই সবের মধ্যে আছে জুৎসু টেকনিকও। আর যেহেতু হায়ার আপসদের হাকারি আর হোশির কার্স টেকনিক পছন্দ ছিল না, তাই তাদের ঝামেলা হয় আর তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। তখন হোশি বলে তোমাদের কি এসে যায় যে আমাদের কার্স টেকনিক কি বা কিভাবে কাজ করে? এই হায়ার আপসদের কাছে তো গোজো আছে তাদের রক্ষা করার জন্য, তাদের বাজে কাজকে লোকানোর জন্য।
সেই সময় মেগুমি বলে গোজো সেন্সেকে সিল্ড করে দেওয়া হয়েছে আর যার কারণে আমরা হেরেছি। হোশি তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে গোজোকেও কেউ সিল্ড করতে পারে, কিন্তু তবুও তাদের কাছে সময় নেই যে এইসব বোঝানোর জন্য। তাই মেগুমি ভাবে যে প্রথমে হোশিকে ধরে নিই, তারপর তাদের দুজনকে একসাথে বোঝাতে হবে যে কেন তাদের সাহায্য দরকার। তো তখন মেগুমি র্যাবিট এসকেপ সামান করে, আর যেহেতু র্যাবিট এসকেপে অনেকগুলো র্যাবিট থাকে তাই মেগুমি তাদের থেকে বুঝতে পারে যে হোশি কার্স টেকনিক আসলে কি। আর তার কার্স টেকনিক হলো অ্যাক্রাস আর গ্র্যাকাস, আর এই জিনিস সে কন্ট্রোল করে তার মার্কের সাহায্যে। আর তখন মেগুমি পান্ডাকে জিজ্ঞাসা করে তুমি র্যাবিট এসকেপের ব্যাপারে কি ভাবো? তখন পান্ডা বলে তারা কিউট কিন্তু আমার পরে। এটা শুনে মেগুমি রেগে যায় আর বলে আরে আমি বলতে চাইছি সে কার কাছ থেকে পালাচ্ছিল আর কার কাছে নয়। তখন পান্ডা বলে যে সে তার কাছ থেকে পালাচ্ছিল আর সেকেন্ড ফ্লোরে যেতে পারছিল না, কিন্তু সে হোশি আর মনিটরিং রুমের কাছে যেতে পারছিল না। আর এই সব শুনে মেগুমি বুঝে যায় যে তার আর পান্ডার কাছে কোনো প্রকারের মার্ক আছে যার সাহায্যে হোশি তার কার্স টেকনিক অ্যাপ্লাই করতে পারছে। আর এই সব থেকে মেগুমি এটাও বুঝে গেছিল যে মানে স্টারের সাহায্যে তার কার্স টেকনিক ব্যবহার করছে। মানে কিছু কিছু স্টার রয়েছে একে অপরের দিকে যায় আর কিছু স্টার রয়েছে যেগুলো একে অপরের থেকে যায় না, আর এটাই হোশি ব্যবহার করছে যেখানে অবজেক্ট বা কারোর ওপর সেই স্টার বানাচ্ছে আর সেই মার্ক দিয়ে। আর যেহেতু হোশি কার্স টেকনিকের ব্যাপারে তারা বুঝে যাচ্ছিল তখন সে ডিফেন্স করা ছেড়ে অ্যাট্যাক করা শুরু করে তাদের উপর। মেগুমি তখন কার্স টেকনিকের নিয়মকে পুরো বুঝে গিয়েছিল, কেন কোন স্টার কোথায় যাবে এটা বুঝে গিয়ে হোশিকে হারিয়ে দেয়। আর তখন হোশিকে ছেড়ে দেয় আর মাথা নিচু করে বলে প্লিজ আমার কাছে এখন কোনো সময় নেই, দয়া করে আমাদের কথাটা শোনো। আর হোশিও তাদের কথা শোনার জন্য হ্যাঁ বলে দেয়। আর তখনই সেখানে এন্ট্রি হয় ইউজি আর হাকারি, যেখানে হাকারি ইউজিকে বাজেভাবে মারতে থাকে, কিন্তু ইউজি তার অ্যাটাককে ডজও করে দেয়, আবার ট্যাকেলও করে। মানে সে কোনো প্রকার অ্যাটাকই করছিল না হাকারির ওপর, কিন্তু তবুও 3-4 বার পাওয়ারফুল অ্যাটাক করার পরেও যখন ইউজি উঠে দাঁড়াচ্ছিল তখন হাকারি এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর তাদের কথা শোনার জন্য তৈরি হয়ে যায়। আর তারপর তারা তিনজন সব কিছু এক্সপ্লেন করে দেয় তাদের দুজনকে, যে কিভাবে গোজো সেন্সে সিল্ড হয়ে গেছে, কিভাবে এক এক করে সব সর্সেরার মারা গেছে আর কত সর্সেরার মরতে মরতে বেঁচে গেছিল, এমনকি মেগুমিও যাকে সুকুনা এসে বাঁচিয়েছিল। আর সবার শেষে প্রিন্সিপাল ইয়াগাও মারা গেছে। আর এই সব শুনে হাকারি অনেক বেশি নিরাশ হয়ে পড়ে, কেননা যারা তার জন্য ভালো ভাবতো, যাদেরকে সে ভালোবাসতো তারাই এক এক করে মারা যাচ্ছে। আর এই কারণে কালিং গেমে অংশগ্রহণ করার জন্য হ্যাঁ বলে দেয়। তো হাকারি এরপর বলে একবার কালিং গেমে শেষ হয়ে যাওয়ার পর আমার তোমাদের সাপোর্ট লাগবে। তখন মেগুমি বলে ঠিক আছে, তুমি যেটা বলবে আমরা সেটা করে দেবো। যার উত্তরে হাকারি বলে আরে তুমি আদৌ বুঝতে পারছো, তুমি জানো যে আমি কিসের কথা বলছি? তখন মেগুমি প্রথমবার এটা বলে যে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, কেননা আমি হলাম জেনিন বংশের হেড। এটা শোনার পর তারা তো পুরো অবাক হয়ে যায় আর হাকারি পুরো পাল্টে যায় মেগুমির জন্য। আর তার পরের দিনই খবর আসে যে জেনিন ক্ল্যান ধ্বংস হয়ে গেছে। এরপর আমাদের কোগানের কে দেখানো হয় আর সে ঘোষণা হয় যে রুল 9 অ্যাড করা হয়েছে কোনো প্লেয়ারের মাধ্যমে। আর সেই নিয়মটা হলো যে প্লেয়ার এখন অন্যান্য খেলোয়াড়দের তথ্য দেখতে পারবে, যেমন নাম, পয়েন্ট, তারা কতবার নিয়ম যোগ করেছে এবং বসবাসকারী কলোনি। আর এই নিয়মটা এই অ্যাড করেছে। আর এখনো পর্যন্ত যতগুলো প্লেয়ার সে এই কলোনিতে পেয়েছে সবাই দুর্বল ছিল, আর সে শুধু এটাই ভাবতে থাকে যে সুকুনা তুই কোথায়। আর আমাদের এটাও বলা হয় যে এই সর্সারারটা 400 বছর আগেকার। আর যেমনটা আমি এই ভিডিওতে আগেও বলেছিলাম যে পুরনো সর্সারার আর স্ট্রং সর্সারারদের আবার জীবন্ত করা হয়েছে এই কালিং গেমে, আর এইটা কেনজাকু করেছে। আর কোগানে মেগুমিদের কাছে কি করে গেল এটা তো সবাই অবাক হয়ে যাচ্ছিল, কারণ কোগানে একটা প্লেয়ারের কাছেই থাকে আর এখানে তো কোনো প্লেয়ারই নেই, কারণ এখানে কেউ কোনো কলোনিতে প্রবেশই করেনি। আর কেন ইউজিকে একটা প্লেয়ার হিসেবে ধরা হচ্ছে, এটা শোনার পর সবার ভিতর একটাই উত্তর আসে, সেটা হলো সুকুনা। তখন ইউজি ভাবতে থাকে যে হতে পারে সুকুনা আর কেনজাকু 1000 বছর আগে কথা হয়েছিল, যেভাবে পুরনো প্লেয়ারদের জীবন্ত করা হচ্ছে সেই একইভাবে সুকুনাও থাকবে। কিন্তু ইউজি তো তার নিজের ইচ্ছায় সুকুনার সেই আঙুল খেয়েছে,
আর তার বাকি প্লেয়ারদের তো জীবন্ত হওয়া সেটা তো যে কোনো লোকের ওপরেই হচ্ছে। এরপর তারা যতগুলো প্লেয়ার কালিং গেমে অংশগ্রহণ করে দিয়েছে তাদের একটা লিস্ট চাই কোগানের কাছ থেকে। আর সবচেয়ে বেশি পয়েন্টসের সাথে নাম আসে কাশিমো, যার 100 পয়েন্ট ছিল, আর সেই 100 পয়েন্ট দিয়ে সে নতুন নিয়ম অ্যাড করেছে। এরপর তারা দেখে যে কারা কারা 100 পয়েন্টের ওপরে আছে, আর সেখানে দুজনের নাম ছিল, আর তারা ভাবে যে এদের কাছ থেকেই সেই পয়েন্টগুলো নেবে তারা, কেননা এরাই এতজনকে মেরেছে। আর কাশিমোর পর যে লোকটা ছিল তার নাম ছিল হিগুরুমা। এরপর সিন চেঞ্জ হলে আমাদের দেখানো হয় যে কেনজাকু নর্মাল মানুষদের সব কলোনি থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, যেটা কালিং গেমের রুলের ভেতরে লেখা ছিল। আর এখান থেকেই শুরু হয় কালিং গেমের আসল খেলা, কেননা এরপর আমাদের এখানে শুধু লড়াই লড়াই আর লড়াই দেখানো হয়েছে। যার মধ্যে সবার প্রথম যে কলোনি আমাদের দেখানো হয় সেটা হয় টোকিও নাম্বার 1 কলোনি, যেটাতে মেগমি আর ইউজি এসেছিল। এরপর আমাদের দেখানো হয় সেন্ডাই কলোনি, যেখানে ইউটা একা গেছিল, আর সে একাই পুরো কলোনিকে দেখছিল আর সবার সাথে লড়াইও করছিল। আর এখান থেকেই দেখে বোঝা যায় যে কেন সবাই ইউটাকে গোজোর পরে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। এরপর আমাদের টোকিও নাম্বার 2 কলোনি দেখানো হয়, যেখানে আমার মনে হয় কালিং গেমের সবচেয়ে বেস্ট ফাইট হয়, সেটা হলো হাকারি ভার্সেস কাশিমো। এরপর আমাদের সাকুরা জেনো কলোনি দেখানো হয়, যেখানে মাকি আর কামো এসেছিল। এরপর আমাদের টোকিও নাম্বার 1 কলোনি দেখানো হয়, যেখানে ইউজি আর মেগমি এঞ্জেলকে খুঁজে নেয়, আর তারা খুব তাড়াতাড়ি বন্ধুও হয়ে যায়। এরপর তারা একসাথে বসে কথা বলতে থাকে, আর কথায় কথায় বোঝা যায় যে এই মেয়েটা নিজে এঞ্জেল নয়, তার ভেতরে যে আছে সে হলো এঞ্জেল। আর সে বলে যে তাদের সাহায্য করবে গোজোকে আনসিল্ড করার জন্য। তার একটা শর্ত আছে, যত যা পুরনো প্লেয়ার আছে যারা জীবন্ত হয়েছে অন্য কারো শরীরে, সে সবাইকে মেরে দেবে। আর তার মধ্যে সে সব থেকে যাকে মারতে চায় অবশ্যই মারবে, তার নাম হচ্ছে দ্য ফলেন। সে মানে তাকে দ্য ফলেনকে মেরেই ছাড়বে। আর এই নামে তো কেউ চেনেও না কাউকে। কিন্তু তখনই ইউজি সুকুনাকে দেখে, মানে সুকুনাই হলো সেই দ্য ফলেন যাকে এঞ্জেল মেরেই ছাড়বে। আর তারা কেউ জানে না যে ইউজির ভেতরেই সুকুনা আছে। আর যেহেতু ইউজি বুঝে গেছিল, তাই সে মেগমিকে ইশারা করে বলতে থাকে, আর মেগমি সেটা বুঝেও যায়। আর মেগমি বুঝে যায় যে যেহেতু সুকুনা ইউজির ব্যাপারটা সিক্রেটলি বলেছে, তাই সুকুনাও এঞ্জেলকে ভয় পায়, কেননা এঞ্জেল সুকুনাকে শেষ করে দিতে পারে। কারণ যদি দেখো, সুকুনা তো একজন কার্সড অবজেক্ট, আর কোনো অকার্স অবজেক্ট এঞ্জেলের সামনে টিকতেই পারে না, তাহলে সে আসানিসে সুকুনাকে মেরে দেবে, তাই না? তো এরপর একটা জিনিস তারা দেখে অবাক হয়ে যায় যে 800রও বেশি মানুষ তাদের কলোনিতে ঢুকতে থাকে। এরপর আমাদের ফেব্রুয়ারির সিন দেখানো হয়, যেখানে কেনজাকু কিছু লোকেদের সাথে মিটিং করে। আর সেই সময় আমরা দেখি যে যেখানে প্রেসিডেন্ট আর বড় বড় লোকেরা ছিল, আর এদেরকে কেনজাকু সব কিছু ডিটেলে এক্সপ্লেন করে যে কার্স টেকনিক কী, জুৎসু সর্সারার কী, আর কার্স এনার্জি কী হয়, এইগুলো বলতে থাকে। আর তার চশমার মাধ্যমে কার্সের দেখায়, যেটা মাকি ব্যবহার করে। এরপর সে জুৎসু সর্সারদের লড়াইও দেখায়, কিন্তু এখানে সবাই এটা মজার ছলে নিচ্ছিল, কিন্তু একজন ছাড়া, সে হলো এই লোকটা যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের হেড ছিল। সে বুঝে যায় যে কার্স এনার্জি হয় আসলে। আর যখন সে গোজোকে দেখে, তার মনে হয় যে সে পুরো দেশকে পাওয়ার দিতে পারবে, তার কাছে এত কার্স এনার্জি আছে। মানে ভাবতে পারছো আমাদের গোজোর পাওয়ার কতটা। এরপর কেনজাকু কালিং গেমের ব্যাপারে বলে, আর এখানে অনেক সর্সারার ফাইট করবে, আর তার জন্য অনেক কার্স এনার্জিও বেরোবে। আর যখন তারা ফাইট করবে, তারপর তো তারা দুর্বল হয়ে যাবে, তাই না? তখন তোমরা তাদেরকে ধরে নিয়ে রিসার্চ করতে পারবে যে কার্স এনার্জি কিভাবে তৈরি হয়। প্রথমে তো প্রেসিডেন্ট মানে টোকিওর প্রেসিডেন্ট মানা করে দেয়, কিন্তু শেষে প্রেসিডেন্ট রাজিও হয়ে যায়। আবার এদের মধ্যে কয়েকজন মনে করছিল যে সর্সারার অতটাও শক্তিশালী নয়, তাদের মধ্যে কেউ যাবে আর তাদেরকে অসানিসে ধরে নিয়ে চলে আসবে। কিন্তু যখন কেনজাকু তার পাওয়ারের একটু ঝলক দেখায়, তখন তারা বুঝে যায় যে সর্সারারের শক্তি কতটা। আর সেই জন্য কিছু সর্সারারকে মারার জন্য তারা 1000টা লোক পাঠায় একটা কলোনিতে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের দেখানো হয় যে কেনজাকু ফাইট,
যেখানে চোসো আর ইউকি একসাথে হয়, যেখানে কেনজাকু মরতে মরতে বেঁচে যায় কিন্তু শেষে সে লড়াইয়ে বেঁচেও যায় আর তেনজিনের বডিকেও নিয়ে নেয়। আর এই লড়াই আমি তোমাদের গোটা একটা ভিডিওতে বানাবো, কারণ এটা বিশাল বড় একটা লড়াই হয়েছে। তোমাদেরকে যদি নর্মালি এরকমভাবে বলতে তো ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি সমস্ত ইন্টারেস্টিং ফাইট, যা ফাইট এখানে হবে সেই ফাইট আমি আলাদা আলাদা করে বানাবো, যাতে তোমরা আলাদা আলাদাভাবে মজা নিতে পারো, ঠিক আছে? এরপর আমাদের দেখানো হয় যে সোলজাররা কলোনিতে ঢুকে ছোটোখাটো সর্সারারদের মেরে দিতে পারছিল, কিন্তু যখনই কোনো পাওয়ারফুল বা খাতারনাক সর্সারারদের সামনে যাচ্ছিল তারা টিকতে পারছিল না, সিম্পলি সোলজাররা মারা যাচ্ছিল। আর এরপর আমাদের কেনজাকুকে দেখানো হয়, আর সে বলে যে তার এমন কোনো প্ল্যান নেই যেখানে সর্সারার ভার্সেস নন সর্সারার ফাইট দেখার, তার কোনো ইচ্ছাও নেই এইসব ফাইট দেখার, কারণ সে জানে যে এখানে সর্সারারই জিতবে। তার আসল প্ল্যান ছিল যে মারার সময় মানুষ বেসিক কার্ডস এনার্জি বের করে, তাই সে চাইছিল যে এখানে সব মানুষ মারা যাক। তার জন্য সেখানে সে অনেকগুলো কার্ড স্পিরিটও ছেড়ে দেয়, আর তারপর বিশাল বড় একটা ইনসিডেন্ট ঘটে, একটা ঘটনা ঘটে, আর তখনই কালিং গেম শেষ হয়ে যায়। আর এটা ছিল সিজন 3 পার্ট 1, যেখানে আমরা কালিং গেম আর্কের স্টোরিটা কভার করেছি। আর তারপরে অনেকগুলো পার্ট আসবে এবং কালিং গেম বোধহয় শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। আর তারপরেই আমরা চলে যাব তারপরে আর্কে। আর এরপর যেসব ফাইট হবে সব আলাদা আলাদা ডিটেল ভিডিও এক্সপ্লেন আসবে আমাদের এই চ্যানেলে, আর তোমরা ভালোভাবে বুঝতে পারবে আসল গল্পটা, আর অনেক মজাও পাবে আশা করছি। আর তো এবার তোমরা বলো যে এই রকম বড় বড় ভিডিও এক্সপ্লেন করবো নাকি ছোট ছোটোভাবে? এরপর কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এবার দেখো, এই ভিডিওটা বানাতে আমার প্রায় অনেক কষ্ট হয়েছে, কেননা মাঙ্গার পুরো একটা সিজন পড়ে তারপরে সেটাকে স্ক্রিপ্ট করা, এডিট করা, ভয়েস দেওয়া, মানে পুরোটাই সব আমাকে নিজেই করতে হয়, কারণ আমার কোনো রকম টিম বা কিছু নেই, আমাদের ছোট চ্যানেল। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ একার উপরেই সব, তো টাইম তো তাই সময় লাগেই। তো তার জন্য ভিডিওতে একটাই লাইক করে দেবেন, কারণ এটাতেই আমাদের একটু মোটিভেশন পায় আর কি। আর কমেন্ট করে অবশ্যই আপনারা মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে, কারণ আমার কমেন্ট লাগবে তোমাদের। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এইরকম ধরনের ভিডিও আসতে থাকবে। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।